নমস্কার, পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল এবং তার প্রভাব। বাংলাদেশের নির্বাচনে জিতেছে বিএনপি, হেরেছে জামাত। বাংলাদেশের মানুষ প্রমাণ করলেন তারা মৌলবাদী শক্তির সঙ্গে নেই। এই ফল উপমহাদেশে মৌলবাদী শক্তির বিরুদ্ধে এক বড় বার্তা। কিন্তু এই ফলাফলের পর বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা কতটা নিশ্চিত হবে, ভারতের সঙ্গে বাংলাদেশের আগামী সম্পর্ক কেমন হবে, বাংলাদেশের মাটিতেই যে ভারত বিদ্বেষ মাথাচাড়া দিয়েছিল তা আদৌ কমে যাবে কিনা, এইসব প্রশ্ন এখন উঠে আসছে। আর এইসব বিষয়ে পাঁচমিশালিকে নিজেদের মতামতের কথা জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক। পাকিস্তানের সঙ্গে রীতিমতো যুদ্ধ করে রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল। তাই কখনোই পাকিস্তানপন্থী বা পাকিস্তানের দোসরদের বাংলাদেশের সাধারণ মানুষ মেনে নিতে পারে না। সাম্প্রতিক যে নির্বাচন, জাতীয় সংসদের যে নির্বাচন হলো, সেই নির্বাচনের ফলাফলে এটাই আবার প্রমাণিত হলো। বাংলাদেশের স্বাধীনতার দুই শক্তি, স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে দুটো শক্তি। একটির নাম আওয়ামী লীগ, যারা 2024 সালে ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে ক্ষমতার থেকে উৎখাত হয়ে এখন তারা বাংলাদেশে তাদের কার্যক্রম নিষিদ্ধ। আরেকটি শক্তির নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। সেই বিএনপিকেই মানুষ বেছে নিয়েছে বাংলাদেশের সরকার চালানোর জন্য। যে ছাত্র আন্দোলনের হাত ধরে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের সরকার উৎখাত হলো, সেই ছাত্ররাই তাদের দায়িত্ব কর্তব্য পালনে ব্যর্থ। সেই কারণে মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। মানুষ সাম্প্রদায়িক শক্তিকে, নারী বিদ্বেষী শক্তিকে, সংখ্যালঘু বিদ্বেষী শক্তিকে মোটেই সমর্থন করেন না। বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করেন, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করেন, সাম্প্রদায়িক সহাবস্থানে বিশ্বাস করেন। তাই জামাত ইসলামের মতো শক্তিকে তারা পরাস্ত করেছে, জয়লাভ করেছে তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। গণতন্ত্রের পথে ফিরে এসছে বাংলাদেশ, এটাই ভারতের পক্ষে যথেষ্ট স্বস্তির কারণ। তাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি জানিয়েছে তারাও ভারতের সঙ্গে দুদেশের মানুষের মঙ্গলার্থে কাজ করবে। এর থেকে বড় সুখকর কিছু হতে পারে না। আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন, তাতে উচ্ছ্বসিত বাংলাদেশ। আমরা আশা করতেই পারি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শক্তি, বাংলাদেশ ভারত মৈত্রীর চেতনায় বিশ্বাসী শক্তি আবার ক্ষমতায় আসায় আমাদের দুদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে, আমাদের বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে। সেই সঙ্গে সীমান্তের উভয় পারের মানুষ আবারও বন্ধুত্ব, তাদের আত্মীয়তা এবং সাংস্কৃতিক আদান প্রদান ফিরে পাবেন। বিএনপি অতীতের অভিজ্ঞতায় অতীতের ভুল সব শুধরে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার যে ডাক দিয়েছে, আমাদের বিশ্বাস, আমার ব্যক্তিগতভাবে মনে করি, আমার মতো অনেকেই মনে করেন, এবার বোধহয় আমরা নতুন বিএনপিকে দেখব এবং বাংলাদেশের আবার শুরু হবে অগ্রযাত্রা, গণতন্ত্র ফিরে আসবে বাংলাদেশে। আপাতত সংখ্যাটা বড় নয়, বিএনপি 212 এবং 7 জন বিক্ষুব্ধ দলের 219টি আসন জয়লাভ করে যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ তাদের রয়েছে। সংবিধান সংশোধন থেকে শুরু করে যাবতীয় বলিষ্ঠ পদক্ষেপ নিতে তারা সক্ষম। তাই আমরা তাকিয়ে থাকবো তারা কি করছেন, কিভাবে দেশ চালাচ্ছেন তার দিকে। আপাতত তারেক রহমানের প্রতি অগাধ আস্থা রেখেছে বাংলাদেশের মানুষ। আমরাও ভারতীয়রাও মনে করি তারেক রহমান বাংলাদেশকে এবং ভারত বাংলাদেশের মৈত্রীকে একটা নতুন উচ্চতায় নিয়ে যাবে। বাংলাদেশের সাধারণ নির্বাচনে জয়ী হয়েছে বিএনপি। তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন। বাংলাদেশের এই জয়ে বিশ্বের গণতন্ত্রপ্রেমী মানুষ তারা খুশি হয়েছে। স্বাভাবিকভাবেই ভারত খুশি, ভারতের প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন এবং আগামী দিনে দুদেশের সম্পর্ক ভালো হবে এটাই আশা করেছেন।
দুটো দিক থেকে এই নির্বাচনের ফলাফল বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রথম যে বিষয়টা গুরুত্বপূর্ণ, যে জামাত বা মৌলবাদী শক্তির বিনাশ হয়েছে। যে মৌলবাদী শক্তি চেয়েছিল বাংলাদেশে নির্বাচনের ভিতর দিয়ে এসে বাংলাদেশকে একটা ইসলামী রাষ্ট্রে পরিণত করতে, অর্থাৎ দ্বিতীয় পাকিস্তান হয়ে উঠত বাংলাদেশ যদি এই মৌলবাদী শক্তি বা জামাত নির্বাচনে জিতত। এর পাশাপাশি গণতন্ত্রপ্রেমী মানুষ ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করেছে এবং বিএনপি গণতান্ত্রিক সরকার তৈরি করেছে। এখন বিএনপির কাছে দুটো চ্যালেঞ্জ। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে সংখ্যালঘু যারা রয়েছে হিন্দুরা, তাদের নিরাপত্তা দেওয়া। কারণ হিন্দুদের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়। অন্তর্বর্তীকালীন সরকার যখন মোহাম্মদ ইউনূস ছিল, সে ছিল মূলত আমেরিকার দালাল এবং তার দায়িত্ব ছিল ক্ষমতার যে অধিকার, ক্ষমতা এনজয় করা, এবং সেই কারণে একটা সময় নিজে রাজনৈতিক দল তৈরি করেছিলেন বাংলাদেশে নির্বাচনে লড়ার জন্য। কিন্তু তার টিকে থাকার, এই অন্তর্বর্তীকালীন সরকার টিকে থাকার মূল উদ্দেশ্য কি ছিল? যে ভারত বিদ্বেষ, ভারতের বিরুদ্ধে কথা না বলতে পারলে, ভারত বিদ্বেষ না দেখাতে পারলে তারা কিন্তু টিকে থাকবে না। সেই জায়গায় এসে এবং তারা ভারত বিদ্বেষের কারণে প্রত্যেকটা জেল থেকে, কারাগার থেকে দেখা গেছে যারা অপরাধী তাদেরকে তারা ছেড়ে দিয়েছে। এবং বাংলাদেশের আরেকটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ, আমরা দেখেছি যে বাংলাদেশ যে চরম মৌলবাদকে প্রশ্রয় দিয়েছিল, সেই মৌলবাদ পরাজিত হয়েছে। একটা কথা বিশ্বাস করুন, পৃথিবীর প্রত্যেকটা দেশেই মানুষ গণতন্ত্র ভালোবাসে। সেখানে স্বৈরাচারী যদি কোনো সরকার থাকে, ফ্যাসিবাদী যদি কোনো সরকার থাকে, একনায়কতান্ত্রিক যদি কোনো সরকার থাকে, তার পতন অনিবার্য। বাংলাদেশ সেটা আরো একবার দেখিয়ে দিল। এই যে গণভোট হলো আজকে, এরপরে কি গণভোটের কোনো প্রয়োজন আছে? বাংলাদেশে গণতান্ত্রিক সরকার নির্বাচিত হওয়ার পরে গণভোটের প্রয়োজন নেই। তার কারণ বাংলাদেশের এই সরকারই এখন সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের যে সংস্কার, বাংলাদেশের যে আভ্যন্তরীণ সংস্কার, অর্থনৈতিক সংস্কার, রাজনৈতিক সংস্কার এবং তাদের যে বিদেশ নীতি, সেটা নির্ধারণ করতে পারবে। সামরিক শক্তির যে বিন্যাস, সেগুলো তৈরি করতে পারবে। আর একটা কথা গুরুত্বপূর্ণ, যে বাংলাদেশে বিএনপি যখন গণতান্ত্রিকভাবে জিতে এলো, তখন তার প্রভাব পশ্চিমবঙ্গের নির্বাচনে কতটা পড়বে। দুটো জিনিস সেখানে গুরুত্বপূর্ণ, যে পশ্চিমবঙ্গেও আমরা দেখেছি যে ভারতীয় জনতা পার্টি তারা কি করছে, তারা হিন্দুদের এক করছে। কোনো ধর্মেই চরমপন্থী যারা আছে, ফান্ডামেন্টালিস্ট যারা আছে, তাদের যে দর্শন সেটা কাম্য নয়, সে হিন্দু হোক, মুসলমান হোক। বাংলাদেশে যে মৌলবাদী শক্তি, সেটা যেমন কাম্য নয়, এবং এর থেকে পশ্চিমবঙ্গের যে হিন্দু মৌলবাদ বা আমরা বলতে পারি হিন্দু চরমপন্থী যারা সনাতনী হিন্দুত্ববাদী, তারা এক হওয়ার চেষ্টা করেছে। আসলে মানুষকে দেখতে হবে গণতন্ত্রের মানুষ হিসাবে, ধর্ম দিয়ে নয়। পশ্চিমবঙ্গে নির্বাচনে অতিরিক্তভাবে অক্সিজেন তারা পাবে না। যদি বাংলাদেশে মৌলবাদীরা, জামাত যদি নির্বাচনে জিততো, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে অবশ্যই যারা হিন্দু চরমপন্থী তারাও একটা অক্সিজেন পেত। সেক্ষেত্রে তেমন একটা উৎসাহ পাবে না। শেষ যে কথা বলবো, যেটা মনে হচ্ছে, বাংলাদেশে যে নির্বাচন হলো সেখানে আওয়ামী লীগ পন্থী যারা, তারা অংশগ্রহণ করেনি, এবং অংশগ্রহণ করেনি বলেই যে ভোটটা হয়েছে 50% কাছাকাছি, সেখানে কিন্তু আওয়ামী লীগের অধিকাংশ ক্ষেত্রে সমর্থকরা অংশগ্রহণ করেনি। আওয়ামী লীগকে যদি গণতন্ত্রে অংশগ্রহণ করতে দেওয়া হতো, যেটা অনেকে প্রশ্ন তুলছেন যে এ কেমন নির্বাচন যেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারলো না, যারা বৃহত্তম রাজনৈতিক দল ছিল তারা যদি অংশগ্রহণ করতে পারতো, তাহলে ভোট ভাগাভাগি হলে আদতে লাভ হতো জামাতে। সেখানটাও কিন্তু একটা নতুন ন্যারেটিভ তৈরি হয়েছে যে এই গণতন্ত্রে বিএনপি ক্ষমতায় এসছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে অবশ্যই শুভেচ্ছা জানিয়েছেন এবং চেয়েছেন দু দেশের মধ্যে সম্পর্ক যাতে ভালো হয়। আগামী দিনে এই সম্পর্কের সমীকরণ কি হবে তার উপরে নির্ভর করছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়া হবে কিনা, আর আওয়ামী লীগ আবার বিএনপির সঙ্গে সুসম্পর্ক তৈরি করার, অন্তত গণতান্ত্রিক
কাঠামোর মধ্যে স্বাস্থ্যকর একটা রাজনৈতিক দলের দুটো প্রতিযোগী দল পাশাপাশি থাকবে কিনা তার উপরে তাহলে দুটো তিনটে জিনিস গুরুত্বপূর্ণ। এক হচ্ছে সংখ্যালঘুদের নিরাপত্তা বাংলাদেশে, এবং সেই সঙ্গে সঙ্গে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়া হবে কিনা। এই সমীকরণ জানতে হলে আমাদের আগামী দিনে ভারত এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উপরে চোখ রাখতে হবে।